তো অনুশীলনী 1.1 থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো আমি টাইপ ভিত্তিক ভাগ করে রাখছি। প্রথম টাইপ হচ্ছে আমার কি বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখা, অর্থাৎ এখানে কি করবে, তোমাকে এই একটা সংখ্যা দেওয়া হবে, না কতগুলো সংখ্যা দেওয়া হবে, যেরকম 1 2 3 এরপরে 5 8 9 0, তো এরকম কয়েকটা সংখ্যা দেওয়া হবে র্যান্ডমলি। তো এখান থেকে বলবো যে এই সংখ্যাগুলো ব্যবহার করে তোমাকে একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখন আমি বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি করব, আমি জাস্ট বড় থেকে ছোট অঙ্কগুলোকে সাজিয়ে নিব। তো এখানে এই অঙ্কগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে 9, এরপরে বড় হচ্ছে আমার 8, এরপরে বড় হচ্ছে 5, এরপরে আছে 3, এরপরে 2 1 0। এই যে আমি বড় থেকে ছোটোর দিকে সাজালাম, এর ফলে আমি বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করে ফেললাম। বৃহত্তম সংখ্যা। এখন যদি আমাকে প্রশ্ন বলে যে এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলে আমি একটু আগে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য কি করছি, বড় থেকে ছোট সাজিয়েছি। এরপরে এখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমি ছোট থেকে বড়র দিকে সাজাবো। তো ছোট থেকে বড়র দিকে সাজালে সবার ছোট হচ্ছে আমার 0। আচ্ছা, এখানে আর প্রশ্নে উল্লেখ করতে পারে 1 2 3 4 5 6 7, এখানে 7টা সংখ্যা আছে। তো প্রশ্নে উল্লেখ করে দিতে পারে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার এটা। এই অঙ্কগুলো ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, বা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আমার এটা। আবার এই অঙ্কগুলো ব্যবহার করে যদি আমাকে বলে যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তখন আমি এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো ছোট থেকে বড় ক্রমে সাজালে আমি দেখি 0 1 2 3 5 8 9 সংখ্যাটা এরকম আসে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 0 সবার বাম পাশে, এই শূন্যটার কোনো ভ্যালু নাই। তো এক্ষেত্রে আমার এই সংখ্যাটা মূলত হয়ে যাচ্ছে আমার 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা। কিন্তু যদি আমি এই শূন্যটাকে একের পরে এনে দিই, অর্থাৎ এভাবে যদি লিখি 1 0 2 3 5 8 9, তো সেক্ষেত্রে আমি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 0 যদি সবার বাম পাশে আসে, তাহলে সিম্পলি তুমি শূন্যটাকে এক ঘর সামনে আগায় দিবে, কারণ 0 এই বাম পাশে 0 এটার কোনো ভ্যালু নেই। এটা মূলত হয়ে গেছে আমার কত, 6 অঙ্কের সংখ্যা। তো এক্ষেত্রে আমি যদি শূন্যটাকে এক ঘর সামনে আগায় দিই, তো সেক্ষেত্রে আমি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তো এভাবে আমি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। তো দ্বিতীয় যে রকমের অঙ্ক আসে সেটা হচ্ছে আমার সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়। তো সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমি কি করব, আমাকে একটা সংখ্যা দেওয়া হবে এরকম যে 9 7 0 5 8 0। ধরো আমাকে প্রশ্নে এই সংখ্যাটা দেওয়া আছে, দিয়ে বললো যে এই সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো নির্ণয় করো, সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখন আমরা জানি সার্থক অঙ্ক কোনগুলো, 1 থেকে 9, এই সংখ্যাগুলো হচ্ছে আমার সার্থক অঙ্ক। এক্ষেত্রে 0 কিন্তু সার্থক অঙ্ক নয়, 0 সার্থক অঙ্ক নয়। কিন্তু এক্ষেত্রে আমাকে চাইছে কি, সার্থক অঙ্কের স্থানীয় মান, সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান চাইছে। তো যেহেতু আমার 0 সার্থক অঙ্ক নয়, আর এখানে এই সংখ্যার মধ্যে আমি 2টা শূন্য দেখতে পাচ্ছি, তাহলে এই 2টা শূন্য আমার এখানে কি স্থানীয় মান নির্ণয়ের দরকার নেই। 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, সেহেতু আমরা শুধুমাত্র সার্থক অঙ্ক যেগুলো আছে, অর্থাৎ 1 থেকে 9 যে সংখ্যাগুলো পাবো, সেগুলোর সার্থক অঙ্কের স্থানীয় মানটা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমি প্রথমে 8কে দেখি। 0 ছিল একক স্থানীয় সংখ্যা, 0টা হচ্ছে একক, 0 ছিল একক স্থানীয় সংখ্যা, 8 হচ্ছে আমার দশক স্থানীয় সংখ্যাটা। তো 8-এর স্থানীয় মান হচ্ছে কত, আমার 8 দশক। তো 8 দশক হলে এক্ষেত্রে আমি 8 গুণ 10 সমান সমান 80, অর্থাৎ আমার 8-এর স্থানীয় মান এখানে 80। তো পরবর্তীতে 5 হচ্ছে আমার শতকের ঘরে আছে। তো শতকের ঘরে হলে আমার 5-এর স্থানীয় মান কত, 5 শতক।
অর্থাৎ 5 গুণ 100 সমান সমান। তো শূন্য যেহেতু আমার সার্থক অঙ্ক নয়, সেহেতু এটার আমার সার্থক এই স্থানীয় মান নির্ণয়ের প্রয়োজন নেই। এরপরে আমি আসি 7-এ। 7 হচ্ছে আমার কত, এই 7-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো 7 অযুত সমান সমান 7 গুণ 10,000 সমান সমান 70,000। আর 9-এর স্থানীয় মান হবে আমার কত, লক্ষ। 9 লক্ষ সমান সমান 9 গুণ 1 লক্ষ সমান সমান 9 লক্ষ। তো এইভাবে আমরা সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব। এরপর আসি, মনে রাখবে শূন্য সার্থক অঙ্ক নয়, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যেগুলো আছে এগুলো হচ্ছে আমার সার্থক অঙ্ক, আর শূন্যটা সার্থক অঙ্ক নয়। তো এক্ষেত্রে যদি শূন্য থাকে, শূন্যকে আমরা বাদ দিয়ে অন্য যে সার্থক অঙ্কগুলো আছে সেগুলোর স্থানীয় মানগুলো নির্ণয় করব। এরপর আসি দেশীয় রীতি ও আন্তর্জাতিক রীতিতে কথায় লেখা। তো দেশীয় রীতি ও আন্তর্জাতিক রীতিতে কথায় লেখার ক্ষেত্রে দেশীয় রীতি ও আন্তর্জাতিক রীতিতে কথা লেখার ক্ষেত্রে আমাকে এরকম একটা সংখ্যা দেওয়া থাকবে, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে। ধরো এই সংখ্যাটা দেওয়া আছে, অথবা আর একটু বড় সংখ্যা নেই, 10 শতক, এটা লক্ষ হয়েছে। একক, দশক, শতক, হাজার। তো ধরো এই সংখ্যাটা আমাকে প্রশ্ন দেওয়া আছে। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি এই দেশীয় রীতিতে যেহেতু কথায় লিখতে বলছে, এই সংখ্যাটাকে যদি আমি দেশীয় রীতিতে কথায় লিখি, তাহলে আমি কি করব, আমি প্রথমে দেশীয় রীতির যে ছকটা আমরা শিখেছিলাম ক্লাসে, সেই ছকেটা কল্পনা করি বা ছকেটা লিখে নিই। এই ছকটা তো এই হলো প্রথম ঘরটা হচ্ছে আমার কি, একক। দেশীয় রীতির ক্ষেত্রে প্রথমটা একক, দ্বিতীয়টা দশক, তৃতীয় শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত, আর এটা হচ্ছে কোটি। এগুলো সব কোটির ঘর। এটা হচ্ছে কোটির এককের ঘর, কোটির দশকের ঘর, কোটির শতকের ঘর, এভাবে। তো এগুলো হচ্ছে সবগুলো কোটির ঘর, কোটি। আর এগুলো হচ্ছে এই দুইটা, লক্ষ আর নিযুত হচ্ছে আমার লক্ষের ঘর, লক্ষ। অযুত আর হাজার হচ্ছে আমার হাজারের ঘর। আর এগুলো হচ্ছে একক, দশক, শতক। তো এক্ষেত্রে আমি এই মানগুলো এবার বসাই। এখানে কত, এককের ঘরে কত, 8, এরপর দশকের ঘরে 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 8, লক্ষের ঘরে 5, এরপর নিযুতের ঘরে 7, এরপর কোটির ঘরে আছে 0, এরপরে এখানে আছে 1। তাহলে আমি এবার জাস্ট দেখব যে এগুলো কোন ঘরে আছে, জাস্ট আমি লিখে দিব ওই অনুযায়ী। তো এটা হচ্ছে আমার কোটির, এই পুরো ঘরটা হচ্ছে আমার কি, কোটির ঘর। তো এটা হচ্ছে আমার দশক কোটির। এখন কোটির ঘরে তোমরা আরো সহজভাবে চিন্তা করবে যে কোটির ঘরে কত লেখা, কোটির ঘরটাতে কত লেখা আছে, 10 লেখা আছে, ঠিক আছে না? এই পুরো এয়ারটাই হচ্ছে আমার কোটির ঘর, আর কোটির ঘরে আমার লেখা আছে 10। তো এই ক্ষেত্রে আমি লিখবো
10 কোটি। এরপর লক্ষ, এর নিযুত আর লক্ষ, লক্ষ আর নিযুত এই দুইটা ঘর হচ্ছে আমার লক্ষের ঘর। তো লক্ষের ঘরে কত আছে আমার? 75 আছে, ঠিক আছে না? 75 আছে, তার মানে আমি লিখবো 75 লক্ষ। এরপরে হাজার আর অযুত, এটা হচ্ছে আমার হাজারের ঘর। তা হাজারের ঘরে কত লেখা আছে আমার? 80 লেখা আছে, ঠিক আছে না? হাজার অযুত এই দুইটা ঘর মিলে হচ্ছে আমার হাজারের ঘর। এই হাজারের ঘরে লেখা আছে আমার 80, তাহলে আমি লিখবো 80,000। এরপরে কত লেখা আছে? শতকের ঘরে আছে 5, 5 লেখা আছে, মানে আমার 500। এরপর দশকের ঘর 0, এরপর এককের ঘরে 8, 508। তাহলে এই হয়ে গেল আমার কি? দেশীয় রীতিতে কথায় লেখা। এই যে সংখ্যাটা আমি দিয়েছিলাম, যে সংখ্যাটা দিয়েছিলাম সেটার কথায় লেখা কি হবে? 10 কোটি। এই যে 10 কোটি, কারণ কি 10 কোটি কেন লিখছি আমি? কারণ কোটির ঘর, এটা হচ্ছে আমার কোটির ঘর। তো কোটির ঘরে আছে কত? 10, তো আমি লিখব 10 কোটি। এরপরে লক্ষের ঘরে কত লেখা আছে? এটা এই লক্ষ, এই আর নিযুত এই দুইটা ঘর মিলে হচ্ছে আমার লক্ষের ঘর। তো লক্ষের ঘরে দেওয়া আছে আমার 75 লক্ষ। এই 75 লেখা আছে, কারণ আমি কি লিখলাম? 75 লক্ষ। আর হাজারের ঘরে কত লেখা আছে আমার? এই হাজার আর অযুত এই দুটো হচ্ছে আমার হাজারের ঘর। তো হাজারের ঘরে লেখা আছে আমার 80, তার মানে আমি লিখব কত? 80,000। এরপরে শতকের ঘরে আমার লেখা আছে 5, তো আমি লিখব এই কারণে 500। দশকের ঘর 0, আর এককের ঘরে 8, এখানে সবার শেষে 8। 10 কোটি 75 লক্ষ 80,508। তো সেম সংখ্যাটাকে যদি আমি আবার আন্তর্জাতিক রীতিতে লিখতে যাই, তখন আমি কিভাবে লিখব? একই সংখ্যাটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে যাই, এই আন্তর্জাতিক, এতক্ষণ তো আমরা দেশীয় রীতিতে শিখলাম। দেশীয় রীতিতে কি আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো হচ্ছে আমার দেশীয় রীতির। এখন আন্তর্জাতিক রীতির মাধ্যমে আমরা এই সংখ্যাটাকে কথায় লিখব। তো এই সংখ্যার মধ্যে কি আছিল? 1, 0, 10 লক্ষ 75,000, 75 লক্ষ 80। তো এই সংখ্যাটা ছিল আমার 10,75,000, 10 কোটি 75,000, 10 কোটি 75 লক্ষ 80,508। এটা ছিল আমার সংখ্যাটা। তো এটাকে এবার আমি আন্তর্জাতিক রীতিতে লিখব। আন্তর্জাতিক রীতিতে লেখার সময় আমরা আন্তর্জাতিকের যে ছকটা শিখেছিলাম ক্লাসে আন্তর্জাতিক রীতিতে লেখার ক্ষেত্রে, তো সেই ছকেটা আমরা দিব। আমরা পরবর্তী স্লাইডে গিয়ে এটা দেখি। তো সংখ্যাটা কি ছিল? 10 কোটি 75 লক্ষ 80,508। এটা হচ্ছে আমার সংখ্যাটা। এই সংখ্যাকে যদি আমি আন্তর্জাতিক রীতিতে লিখতে যাই, তাহলে আমি কিভাবে লিখব? আমি ওই আন্তর্জাতিকের ছকটা তৈরি করব। আন্তর্জাতিকের যে ছকটা আছে এটা তৈরি করি। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার ক্ষেত্রে আমরা যে ছকটা শিখছি এটা তৈরি করব। একক, দশক, শতক, হাজারের ঘর, মিলিয়ন, বিলিয়ন, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো এটা হচ্ছে আমার একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এখন এই ক্ষেত্রে মিলিয়ন, বিলিয়ন আর হাজার এই ঘরগুলো আবার ভিতরে 3টা ঘর করবে। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। তো এককের ঘরে আমরা কত বসাবো? 8, এই যে 8 একক। দশকের ঘরে কত? 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে আছে 0, এরপরে আছে 8, এরপরে আছে 5, এরপরে আছে 7, এরপরে আছে 0, এরপরে আছে 1। তো আমরা মানগুলো এই সংখ্যাগুলো বসিয়ে নিলাম ঘরে। তো এক্ষেত্রে আমরা দেখতেছি, এবার শুরু করি আমরা। তো এখানে মিলিয়নের ঘরে কত লেখা আছে? মিলিয়নের ঘরে লেখা আছে 107 মিলিয়ন, 107 মিলিয়ন। এরপরে হাজারের ঘরে কত দেওয়া আছে আমার? 580, না? 107 মিলিয়ন 580। 580 কি লিখবো? হাজার, যেহেতু এটা হাজারের ঘরে আছে। তো
এরপরে আমরা সিরিয়ালি লিখতে থাকবো 580, 1000, এরপরে কত আছে 500, শতকের ঘরে 5, তার মানে আমরা লিখবো কত 500, 500, তো 500, এরপরে দশকের ঘর তো শূন্য, এটা লাগবে না, এরপরে 8, এককের ঘরে 8, 508। তো এই হয়ে গেল আমার আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটাকে কথায় লেখা 107,580,508। এটা হচ্ছে আমার আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখা। তো এভাবে আমরা দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাগুলো কথায় লেখা আসলে তাহলে আমরা উত্তর করতে পারবো বলে মনে করছি ইনশাল্লাহ। আর এরপরেরটা হচ্ছে আমার আরেকটা ছিল হচ্ছে আমার, আচ্ছা, সংখ্যাগুলো বিপরীত ক্রমে সাজিয়ে। তো হয়তো তোমার সৃজনশীল প্রশ্নে লেখা থাকবে এরকম উদ্দীপকে সংখ্যাটা দেওয়া থাকবে, দেওয়া থাকার পরে বলবে যে সংখ্যাটাকে বিপরীত ক্রমে সাজিয়ে। আচ্ছা, তো তোমাকে উদ্দীপকে হয়তো ওই সংখ্যা দেওয়া থাকবে, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, এরপর বলবে যে সংখ্যাটাকে বিপরীত ক্রমে সাজিয়ে দেশীয় রীতিতে অথবা আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। তো এখন আমি যদি সংখ্যাটাকে বিপরীত ক্রমে সাজাই তাহলে কি হবে? প্রথমে আসবে 8, 107580। তো প্রথমে আমার সংখ্যাটা যেটা আসবে সেটা হচ্ছে 8, এই বিপরীত ক্রমে সাজালে 8, এরপরে কি আসবে 0 0, এরপরে আসবে 5, এরপরে আসবে 0, এরপরে আসবে হচ্ছে 8, 8 এর পরে আসবে 5, এরপরে আসবে 7, এরপরে আসবে হচ্ছে 0 আর 1, 0 1। তো এটা হচ্ছে আমার বিপরীত ক্রমে সাজানোর পরে পাওয়া সংখ্যাটা। তো এটাকে আমরা এবার আবার সেম ওই পদ্ধতিতে, আগের পদ্ধতিতে যদি আন্তর্জাতিক পদ্ধতিতে চাই তাহলে কিভাবে করব? আন্তর্জাতিক পদ্ধতিতে এই ছকটা রেডি করব। ছকটা রেডি করার পরে, ছকটা রেডি করলে আমাদের লিখতে সুবিধা হয়। এই ধরো আমাকে আন্তর্জাতিক পদ্ধতিতে চাইছে, তো আমি লিখব কি দশক, শতক, এটা হচ্ছে হাজার, মিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন। আমি কিভাবে লিখবো? এটা এককের ঘরে 1, এরপরে 0, এরপরে 7, এরপরে 5, সরি, হাজারের ঘরে হবে কয়টা? হাজারের ঘরে 3টা ঘর হবে, মিলিয়নের ঘরে 3টা ঘর হবে, বিলিয়নের ঘরে 3টা ঘর হবে। তো হাজারের ঘরে 107, এরপরে আসবে 5, এরপরে আসবে 8, এরপরে আসবে হচ্ছে 0, এরপরে আসবে হচ্ছে 5 0 8। তো এই গেল আমার এই সংখ্যাগুলো বসানো হয়ে গেল ছকে। তো এখন আমরা জাস্ট দেখব যে প্রথমে কি আছে, মিলিয়নের ঘরে কত লেখা আছে? 805 লেখা আছে, মিলিয়নের ঘরে 805। তো আমরা লিখব 805 মিলিয়ন। এরপরে লিখব কি, হাজারের ঘরে আমার কত দেওয়া আছে? 85, 85,000। এরপরে শতকের ঘরে আছে আমার 7, তো আমরা লিখব 700। এরপরে এককের ঘরে আছে আমার 1, তো লিখব 701। তো এইভাবে আমরা কি, যদি এখানে একটা, যদি যে কোনো একটা সংখ্যা আসতো, যদি আমার সংখ্যাটা এরকম হতো, ধরো এখানে আমি একটা 9 দিলাম, তাহলে আমার এখানে একটা 9 আসতো, তাহলে বিলিয়নের ঘরে আমার একটা 9 আসতো। তো আমরা তখন কিভাবে লিখতাম? 9 বিলিয়ন, এভাবে লিখতাম 9 বিলিয়ন 805,85,701। তো এইভাবে আমরা আশা করি তোমরা অঙ্কগুলো পরীক্ষায় উত্তর করতে পারবে। তো এইগুলো 1.1-এর অঙ্কগুলোর রিভিশন ক্লাস। আবার অনেক সময় তোমার উদ্দীপকে হয়তো কথায় লেখা একটা সংখ্যা দেওয়া থাকবে, এই কথায় একটা সংখ্যা দেওয়া থাকবে, হয়তো দেশীয় রীতিতে দেওয়া থাকবে অথবা আন্তর্জাতিক রীতিতে একটা কথায় লেখা সংখ্যা দেওয়া থাকবে। তো এক্ষেত্রে আমরা এটাকে সংখ্যায় কীভাবে কনভার্ট করব? তো এক্ষেত্রেও সেম তোমরা ওই ছকটা তৈরি করে নিবে, ছকটা তৈরি করে নিবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই ছকটা তৈরি করে নিলে
একক দশক। যদি এটা দেওয়া থাকে দেশীয় রীতিতে লেখা থাকে তাহলে আমি কি একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি। তো এটা হচ্ছে আমার এককের ঘর, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি। তো এটা হচ্ছে আমার মূলত লক্ষের ঘরটা, না লক্ষ আর নিযুত এই দুটো ঘর হচ্ছে আমার লক্ষের ঘর। অযুত আর হাজার এটা হচ্ছে আমার কি হাজারের ঘর। এটা শতক, একক দশক শতক হাজার লক্ষ, এরপরে কি এগুলো হচ্ছে আমার কোটির ঘর। এখন আমার কোটির ঘরে কত দেওয়া আছে, কোটির ঘরটাতে কত 10 লেখা, তো আমি এখানে 10 দিব, 10। তো কোটির ঘরে আমি 10 লিখলাম। তারপরে লক্ষের আগে কত লেখা 75, তাহলে তার মানে আমার 75 লক্ষ। এই লক্ষের ঘরে আমি কত লিখলাম 75। হাজারের ঘরে কত লেখা আছে আমার 80 লেখা আছে, না তো 80, এটা হচ্ছে 80,000। এরপর লেখা আছে আমার শতকের ঘরে লেখা আছে 500, তার মানে আমি 5 লিখ। এরপর দশকের ঘরে কিছু নাই, 0, এরপরে 8। এই আমার সংখ্যায় কনভার্ট হয়ে গেল। তাহলে আমার সংখ্যাটা কি 10750508। তো একইভাবে আমরা ওই যদি আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া থাকে, এরকম পদ্ধতিতে দেওয়া থাকে উদ্দীপকে যদি আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে আমরা কি আন্তর্জাতিক পদ্ধতির ছকটা তৈরি করব। আন্তর্জাতিক পদ্ধতিতে ছকটা তৈরি করে তারপরে আমরা এই শুধুমাত্র কি মানগুলো বসাবো। এটাও দেখাই দিচ্ছি আমি। এই গেল আমার ছকটা কালাম একক দশ শতক, এরপরে হাজার মিলিয়ন বিলিয়ন। এটা হচ্ছে এককের ঘর, এটা দশক শতক হাজার মিলিয়ন, আর এটা হচ্ছে বিলিয়ন। তো এক্ষেত্রে হাজারের ভিতরে আছে আবার 3টা ঘর, মিলিয়নের ভিতরে 3টা দিব, বিলিয়নের ভিতরে 3টা ঘর। তো এই মিলিয়ন এটা হচ্ছে আমার মিলিয়ন দিয়ে হয়েছে, তার মানে আমি মিলিয়নের ঘরে কত লিখবো 107 লিখবো। মিলিয়নের ঘরে আমি লিখবো 107। হাজারের ঘরে কত, হাজারের ঘরে 580। তো 580। শতকের ঘরে আছে আমার 5, তো 5। দশকের ঘরে 0 আর এককের ঘরে 8। এই যে আমার সংখ্যা, এই সংখ্যায় লেখা অঙ্কটা পেয়ে গেলাম 1075805008। তো এভাবে আমি যদি দেশীয় রীতিতে থাকে তাহলে দেশীয় রীতির ছকটা অঙ্কন করে তারপরে এই সংখ্যাগুলো বসাই দিব, আর যদি আন্তর্জাতিক রীতিতে লেখা থাকে তাহলে আমি আন্তর্জাতিকের ছকটা তৈরি করে তারপরে সংখ্যাগুলো বসিয়ে দিয়ে আমরা সংখ্যায় লেখা উত্তরটা পেয়ে যাব। তো আশা করি তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে পারবে। তো অনুশীলনী 1.2 থেকে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে। যেমন ধরি আমি 7 সংখ্যাটা যদি নিই, তো 7কে শুধুমাত্র আমি কি 1 দিয়ে ভাগ করতে পারবো। 1 দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, অথবা 7 দিয়ে ভাগ করতে পারি। তো এই ক্ষেত্রে আমার এটা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু অন্য কোনো সংখ্যা যদি আমি 2 নিই তাহলে কি দেখব, এখানে কি ভাগশেষ 1 থাকে, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। অথবা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হলো, 3 × 6। এক্ষেত্রেও কি ভাগশেষ এই 1 থেকে যাচ্ছে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। অর্থাৎ গুণনীয়ক যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র, যেমন 7-এর গুণনীয়ক শুধু 1 এবং ওই সংখ্যা নিজে, অর্থাৎ 7 নিজে 1 এবং 7। আবার অন্য যদি 13 সংখ্যাটা দেখি আমরা, তাহলে কি 1কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে আমরা সব সংখ্যাকেই ভাগ করতে পারবো। আর আরেকটা কি ওই সংখ্যা নিজে 13।
তো যে কোনো সংখ্যাকেই এক এবং ওই সংখ্যা নিজে দিয়ে ভাগ ওই সংখ্যা নিজেকে ওই সংখ্যা নিজেকে দিয়ে ভাগ করা যায়। কিন্তু কিছু কিছু সংখ্যা যেমন ধরো এই আমরা যদি দেখি 12কে কি আমরা এক দিয়ে তো ভাগ করতে পারবোই, আবার 12 দিয়েও ভাগ করতে পারবো। 1 এবং 12 দিয়ে তো ভাগ করতে পারবোই, এছাড়াও কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণা 12। এরপরে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণা 12। এরপরে চাইলে আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। এরপরে 4 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। তো এরকম একাধিক সংখ্যা দিয়ে আমরা কি ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারি। তো 1 12 2 3 4 6। তো এগুলো হচ্ছে কি আমার 12 এর গুণনীয়ক। তো 12 এর গুণনীয়কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 12 ছাড়াও 2 3 4 6 এগুলোও কি গুণনীয়ক, 12 এর গুণনীয়ক। কিন্তু যদি আমরা 7 13 এসবের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কি 7 এবং 13 এবং আরও অনেক সংখ্যা আছে যেগুলোকে কি আমরা শুধু 1 এবং ওই সংখ্যা নিজে ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না। তো সেসব সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। যেমন 7, এরপরে যেমন 11, যেমন 13, এরকম অনেক সংখ্যা আছে যেগুলোকে কি আমরা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা নিজে, যেমন 7কে আমরা 1 এবং ওই সংখ্যা নিজে এই দুইটা অর্থাৎ 7 এই দুইটা সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। 11কে কি 1 এবং 11 দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো। এরপরে 13কে কি আমরা 1 এবং 13, অর্থাৎ এগুলোর গুণনীয়ক শুধুমাত্র আমার কি দুইটা, একটা হচ্ছে 1, একটা কি ওই সংখ্যা নিজে। তো অন্য সব সংখ্যার ক্ষেত্রেও আমরা সেম দেখি 1 এবং ওই সংখ্যা আর কি 1 এবং ওই সংখ্যাকে দিয়ে যে কোনো সংখ্যায় ভাগ করা যায়। যেমন যদি বলি যেমন 12 এর উদাহরণটা দেখালাম, 12কে কি আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হয় 12। এরপরে 12 দিয়ে ভাগ করতে পারি। তো এরকম 1 এবং ওই সংখ্যা নিজে দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়। কিন্তু যেসব সংখ্যাকে আমরা এই যেরকম 12 সংখ্যাটার ক্ষেত্রে কি একাধিক গুণনীয়ক আছে, যেমন 2 দিয়ে ভাগ করতে পারতেছি, 3 দিয়ে ভাগ করতে পারতেছি, 4 6 একাধিক গুণনীয়ক আছে। এইসব সংখ্যাকে আমরা বলি হচ্ছে যৌগিক সংখ্যা। আর যেসব সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা নিজে ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না সেগুলোকে বলবো আমরা কি মৌলিক সংখ্যা। যেমন 7 13 11 17 এই সংখ্যাগুলো কি আমরা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলোকে বলবো, যেগুলো 12 14 15 এগুলো হচ্ছে আমার কি যৌগিক সংখ্যা। কারণ 15 ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, 15কে আমরা 1 দিয়ে তো ভাগ করতে পারবো, 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়। আবার 15 দিয়ে 15কে ভাগ করতেছি, অবশ্যই 15 দিয়ে ভাগ যাবে, তো 15। এরপরে যদি 15কে আবার অন্য সংখ্যা যেমন 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। আবার 5 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। তো এই সব সংখ্যাকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা, যেগুলোর একাধিক গুণনীয়ক থাকে। তো এগুলো অলরেডি আমরা ক্লাসে আলোচনা করেছি, তাও তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার এই লেকচার ভিডিওটা সাজানো। এরপরে হচ্ছে আমার এই মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা হচ্ছে ওই সব সংখ্যা, সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যার কথা চিন্তা করব। দুইটা সংখ্যা, যেমন একটু তো সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা নিয়ে দেখি আগে। যেমন তো সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা যদি দেখি, তোমাদের বইয়ে যে দুইটা সংখ্যা দিয়েছে যে 8 আর 15, এই দুইটা সংখ্যার 8 এর গুণনীয়ক যদি আমি দেখি, 8 এর গুণনীয়ক কি কি আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে। আর 15 এর গুণনীয়ক যদি দেখি 1 3 5 15, এগুলো হচ্ছে 15 এর গুণনীয়ক 15 এর গুণনীয়ক। আর এগুলো হচ্ছে কি আমার 1 এর গুণনীয়ক হচ্ছে যেগুলো দিয়ে আমরা কি ওই সংখ্যাটাকে ভাগ করতে পারি। যেমন 1 দিয়ে 8কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। তো এগুলো হচ্ছে আমার কি গুণনীয়ক। তো এখন এক্ষেত্রে যদি আমরা 8 আর 15 এর গুণনীয়কের মধ্যে তুলনা করি, তো দেখব যে এইখানের মধ্যে 1
আর এখানেও 1, এই দুটো হচ্ছে কি কমন, অন্য কোনো সংখ্যা কিন্তু মিলে না, অন্য কোনো গুণনীয়ক দুইটার মধ্যে মিল নেই। যেমন 2 এখানে আছে কিন্তু এখানে কিন্তু নেই, 4 এখানে আছে এখানে নেই, 8 এখানে আছে এখানে নেই। তো এই ক্ষেত্রে আর কি আমরা যে সাধারণ গুণনীয়ক বলি, সাধারণ গুণনীয়ক মানে দুইটার এই সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। এই যে আমরা 8 আর 15 সংখ্যাটা নিলাম, নেওয়ার পরে কি করছি, 8 এর গুণনীয়কগুলো নির্ণয় করছি, 15 এর গুণনীয়কগুলো নির্ণয় করলাম। এখন গুণনীয়ক নির্ণয়ের পরে আমরা কি সাধারণ গুণনীয়কটা নির্ণয় করব। সাধারণ মানে কি আমার দুইটার মধ্যেই কমন আছে, দুইটার মধ্যেই মিল আছে, এরকম গুণনীয়কগুলো বের করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কের মধ্যে মিল নেই। তো 1 হচ্ছে এদের কি, 1 হচ্ছে 8 ও 15 এর সাধারণ গুণনীয়ক, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা কি সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ মিল নেই, 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক এদের মধ্যে মিল নেই। তো এই সব ক্ষেত্রে এই সব সংখ্যাকে আমরা কি বলবো, সহমৌলিক সংখ্যা। যেমন 8 এবং 15 এই ক্ষেত্রে কি হয়ে গেল তাহলে সহমৌলিক সংখ্যা। এগুলো 8 এবং 15 কি সহমৌলিক সংখ্যা। কিন্তু যদি আমরা অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে খেয়াল করি, যদি আমরা ধরি, হ্যাঁ যদি আমরা অন্য দুইটা সংখ্যার ক্ষেত্রে খেয়াল করি, ধরি আমরা 6, হ্যাঁ ধরি এই 6 এবং 12 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে 6 এর গুণনীয়ক কোনগুলো আসে, 1 আসে, 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়ে যায়, এরপরে আর 6 নিজে। তো এগুলো হচ্ছে আমার কি 6 এর গুণনীয়ক। আর 12 এর গুণনীয়ক যদি আমরা নির্ণয় করি, তো 1 2 6 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 12 দিয়ে যায়। তো এগুলো হচ্ছে আমার কি 12 এর গুণনীয়ক। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক 6 এবং 12 এর সাধারণ গুণনীয়কগুলো কোনগুলো, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 এখানে আছে, এখানেও আছে, 2 আছে, 2 আছে, এরপরে 3 আছে, 3 আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 ছাড়াও আরও অনেকগুলো সংখ্যা আমরা পাচ্ছি, যেমন 2 পাচ্ছি, 3 পাচ্ছি, আবার 6 আছে, 6 আছে। তো এক্ষেত্রে 6 এবং 12 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কি 1 2 3। সাধারণ মানে কি যেগুলোর মিল পাবো আমরা, যেগুলোর মধ্যে মিল পাবো। যেমন এখানে 4 আছে কিন্তু এখানে 4 ছিল না, 6 এর মধ্যে 4 ছিল না, এই কারণে আমরা 4কে কি সাধারণ গুণনীয়কের অন্তর্ভুক্ত করি নাই। এবং এখানে 12 আছে কিন্তু এখানে কিন্তু 6 এর মধ্যে কিন্তু 12 নেই, এই কারণে আমরা 12কে সাধারণ গুণনীয়ক হিসেবে নিচ্ছি না। তো সাধারণ গুণনীয়ক হবে কোনগুলো, যেগুলো আমরা কি দুইটার মধ্যে কমন পাবো, যে গুণনীয়কগুলো দুইটার মধ্যে আমরা কি কমন পাবো, মিল পাবো। তো এক্ষেত্রে আমার কি 1 2 3 আর 6 এগুলো হচ্ছে কি আমার সাধারণ গুণনীয়ক। কিসের, 6 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। তো এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা এই 8 ও 15 এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো এইসব ক্ষেত্রে তো আমরা বলবো যে 8 এবং 15 হচ্ছে কি, 8 আর 15 এগুলো কি, এই দুটো হচ্ছে সহমৌলিক সংখ্যা। 8 এবং 15 এগুলো সহমৌলিক সংখ্যা, কারণ এদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। কিন্তু এই 6 এবং 12কে আমরা কি সহমৌলিক সংখ্যা বলবো না, কারণ এদের মধ্যে 1 ছাড়াও আমরা কি 2 3 6 অনেকগুলো সাধারণ গুণনীয়ক পেয়েছি। তো এই ক্ষেত্রে 6 এবং 12 এই সহমৌলিক সংখ্যা হবে না। তো সহমৌলিক সংখ্যা কোনগুলো হবে, যেগুলো আমরা যেগুলো সাধারণ গুণনীয়ক শুধু 1 পাবো, যেগুলোর ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক 1 পাওয়া যাবে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাবো না। তো এরপর আসি আমরা 3 এর বিভাজ্যতার নিয়মগুলো নিয়ে আলোচনা করব। 3 এর বিভাজ্যতার নিয়ম কি, তো একটা সংখ্যা যদি আমরা নিই যেমন 9, তো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায় কিনা, এটা আমরা সংখ্যাটাকে দেখে কিভাবে বুঝবো, এই সংখ্যাটাকে দেখে আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কি যায় না। তো এটা নিয়ম হচ্ছে কি, আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব 3 এর ক্ষেত্রে, হ্যাঁ 3 এর বিভাজ্যতার নিয়ম এটা। 3 এর ক্ষেত্রে আমরা কি করব, এই সংখ্যাগুলো নিব, আলাদা আলাদা নিব, 9 1 5 এই আলাদা আলাদা নিলাম, নেওয়ার পরে কি করব, এগুলো যোগ করে দিব। তো 9 আর 1 কত, 10, 10 আর 5 15, তাহলে 15। এখন এই 15 সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ যায়, 3 5 15। তো 3 5 15 যেহেতু এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল, এই যে আমি সংখ্যাটা নিলাম এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল, এই অঙ্কগুলোর যোগফল 15 আমার 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি কি বলবো যে 915 সংখ্যাটাও কি 3 দিয়ে ভাগ করা যাবে। তো এক্ষেত্রে আমরা যত বড় সংখ্যাই নিই, ধরো
ধরো এই সংখ্যাটা, এখন এই সংখ্যাটা আমি কীভাবে 3 দিয়ে ভাগ যায় কি যায় না, এই সংখ্যাটাকে আমি দেখে কিভাবে বুঝবো যে এটা 3 দিয়ে ভাগ যায় কিনা। তো এটা জাস্ট আমি কি করব, সংখ্যাগুলো নেব, এই অঙ্কগুলো নিলাম এখান থেকে 1 8 9, এগুলো আমি যোগ করে দেব। যোগ করার পরে কি দেখব, 1 আর 8 9, 1 আর 9 এখানে 9, 3 নং 27। তো 27কে কি আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 নং 27 অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো কি এই সংখ্যাটাও কি 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, যে কোনো সংখ্যার, এই যে একটা সংখ্যা, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি এই যোগফলটা যদি আমার 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি কি বলবো, এই সংখ্যাটাও কি আমার 3 দিয়ে ভাগ করা যাবে। তো 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, ধরো আমি একটা সংখ্যা নিলাম, বড় একটা সংখ্যা নিই। তো ধরো এই একটা সংখ্যা নিলাম, এখন এই সংখ্যাটাকে কি আমি 4 দিয়ে ভাগ করতে পারবো? এটা এতক্ষণ বলেছি আমি কি 3 এর বিভাজ্যতার নিয়ম, এখন আমি কি বলতেছি এই 4 এর বিভাজ্যতার নিয়ম। তো 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি আমার এই যে একটা সংখ্যা নিলাম আমি, একটা এই 18,240, এই সংখ্যাটা কি আমি 4 দিয়ে ভাগ করতে পারবো? এটা আমি কিভাবে বুঝবো, দেখলে এই সংখ্যাটা দেখে আমি কিভাবে বুঝবো যে আমি এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় কি যায় না। তো এটা জাস্ট আমি একক ও দশক দিয়ে খেয়াল করবো। এটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক, একক, আর এটা কি আমার দশক। তো একক ও দশক স্থানীয় অঙ্কের দিকে খেয়াল করব। তো একক ও দশক স্থানীয় অঙ্কের দিকে খেয়াল করলে আমি দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যা মিলে কি হচ্ছে, এখানে লাস্টে কি আছে 40। তো 40 কি আমার 4 দিয়ে ভাগ যায়, 40 আমার 4 দিয়ে ভাগ যায়, 4 দশে 40। তো এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো যে এই সংখ্যাটাও কি আমার 4 দিয়ে ভাগ করা যাবে, এই পুরো সংখ্যাটা আমার 4 দিয়ে ভাগ করা যাবে। তো 4 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা জাস্ট অঙ্কগুলো নিছি, এই সংখ্যা থেকে অঙ্কগুলো নিয়ে অঙ্কগুলো যোগ করছি, যোগ করার পরে যোগফলটা আমার 3 দিয়ে ভাগ যায় কিনা খেয়াল করছি। যদি যোগফলটা 3 দিয়ে ভাগ যায় তাহলে কি আমার সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। আর 4 এর ক্ষেত্রে আমি একক আর দশক স্থানীয় অঙ্কের দিকে তাকাবো, আর বাকিগুলোর দিকে তাকানোর দরকার নেই, এগুলোর দিকে তাকানোর দরকার নাই, শুধু একক আর দশক স্থানীয় অঙ্কের দিকে তাকাবো। একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হবে, যেমন 40 হয়েছে, একটু আগে যে সংখ্যাটা নিয়েছি এটাতে 40 হয়েছে। তো 40 যদি আমার 4 দিয়ে ভাগ করা যায় তাহলে কি বলবো আমি, এই পুরো সংখ্যাটা, এই যে 18,240, এই পুরো সংখ্যাটা কি আমার 4 দিয়ে ভাগ করতে পারবো। এক্ষেত্রে যদি আমি আরও বড় সংখ্যা নিই, 1 6, তো লাস্টে আমার সংখ্যাটা কত, 1 আর 6 16। তো 16 যেহেতু 4 4 16, তো যেহেতু 4 দিয়ে ভাগ করা যায় তাহলে কি বলবো আমি, এই পুরো সংখ্যাটা, এই যে পুরো সংখ্যাটা লিখছি, এই পুরো সংখ্যাটাই কি আমার 4 দিয়ে ভাগ করতে পারবো। এইবার আসি আমরা 5-এর নিয়মের ক্ষেত্রে। 5-এর নিয়মের ক্ষেত্রে কি, 5-এর নিয়ম হচ্ছে সবচেয়ে সহজটা। 5-এর নিয়মের ক্ষেত্রে আমরা কি দেখব, 5-এর নিয়মের ক্ষেত্রে আমি দুইটা সংখ্যা নিই, 5-এর নিয়মের ক্ষেত্রে শুধু আমরা একক স্থানীয় অঙ্কটার দিকে খেয়াল করব। এটার একক স্থানীয় অঙ্ক কত, 0, আর এটার কত 5। তো একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, 0 অথবা 5 হয়, তাহলে কি বলবো আমি, সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এই সংখ্যা দুইটা কি 5 দ্বারা বিভাজ্য হবে। 0, এই যে একক অঙ্কটা আছে 0, আর এখানে আছে কি, এই সংখ্যাটাতে আছে কি একক স্থানীয় অঙ্ক 5। তো 0 আর 5 হলে তাহলে কি বলবো আমি, এই পুরো সংখ্যাটা কি আমার 5 দ্বারা বিভাজ্য হবে। আর 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, আমরা জাস্ট একক স্থানীয় অঙ্কের দিকে খেয়াল করব। যেমন ধরো 1 8 2 4 6 8। তো আর একটা সংখ্যা নিই, ধরো 2 0 4, অথবা এই দুইটা সংখ্যার ক্ষেত্রে খেয়াল করি। হ্যাঁ, এই দুইটা সংখ্যার শেষে আমরা একক স্থানীয় অঙ্ক কি পাচ্ছি, জোড় সংখ্যা পাচ্ছি না। আমরা জোড় সংখ্যা কি জানি, 2 4 6 8 0, এগুলো কি আমার জোড় সংখ্যা। একক স্থানীয় অঙ্কগুলো যদি আমার কি জোড় সংখ্যা হয়, একক স্থানীয় অঙ্ক যদি আর কি একক স্থানীয় অঙ্ক যদি এই জোড় সংখ্যাগুলো থেকে হয় 2 4 6 8 0, তাহলে কি হবে, সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা যে কোনো জোড় সংখ্যা, এটা এই পুরো সংখ্যাটাই কি আমার জোড় সংখ্যা, যেহেতু এটার একক স্থানীয় অঙ্ক একটা কি 2 4 6 8 0 থেকে। তো এই যে 8 সংখ্যাটা জোড়, তো তাহলে আমি কি বলবো, পুরো সংখ্যাটা জোড় সংখ্যা। তো এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দ্বারা ভাগ করার নিয়ম কি, 2 4 6 8 0, এগুলো যদি একক স্থানে থাকে, সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি 2 4 6 8 0 হয়, তাহলে আমি বলবো যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন এই পুরো সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে আমি ভাগ করতে পারবো।
আর এটাও কি আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করা মানে কি আমার একদম নিঃশেষে বিভাজ্য হবে এবং ভাগফলটা পূর্ণ সংখ্যা হবে। ভাগফলটা পূর্ণ সংখ্যা হবে আর ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ শূন্য হবে আর ভাগফল পূর্ণ সংখ্যা হবে। আর 6 দ্বারা বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে আমি দুইটার দিকেই খেয়াল করতে হবে। ওয়েট, একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। তো 6 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে 6 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো কিভাবে? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এটা হচ্ছে আমার 2 দিয়েও ভাগ যেতে হবে, 2 দ্বারাও সংখ্যাটা ভাগ যেতে হবে, 2 দ্বারা সংখ্যা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। তো এটার মানে কি? ধরো আমি একটা সংখ্যা যদি নিই, এই 918 সংখ্যাটা, এই সংখ্যাটাকেই আমি 6 দিয়ে ভাগ করতে পারবো। এই সংখ্যাটা আমি দেখে কিভাবে বুঝবো এটা 6 দিয়ে ভাগ যায় কিনা? যেমন ধরো এই 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আগে আমি অ্যাপ্লাই করি। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা? এই দেখো একক স্থানীয় অঙ্কে কি আছে? 8 আছে। তো আমি 2 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি বলছিলাম? 2 4 6 8 0, এগুলো যদি একক স্থানীয় অঙ্কে থাকে, একক স্থানীয় সংখ্যাটা যদি 2 4 6 8 0 থেকে হয়, তাহলে এই সংখ্যাটা কি আমার 2 দ্বারা বিভাজ্য হবে। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি এখানে 8 আছে, তার মানে আমার কি 2 দ্বারা বিভাজ্য। এখন আমি দেখব কি 3 দ্বারাও বিভাজ্য কিনা। 6 এর ক্ষেত্রে আমার 2 আর 3 দুটোটা চেক করতে হবে। যদি দুইটাই ফুল হয় আর কি, দুইটা দ্বারাই বিভাজ্য হয়, তাহলে আমি বলবো কি সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তো আমার প্রথম ক্রাইটেরিয়াটা ফিল আপ হলো যে 2 দ্বারা এই সংখ্যাটা কি বিভাজ্য। এখন আমি দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি বলবো আমি? 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, মানে কি এটা 6 দ্বারাও বিভাজ্য হবে। তো এখন 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 9 1 8, এই অঙ্কগুলো নিলাম, নিয়ে কি করব? যোগ করব। যোগ করলে কত হয়? 9 আর 1 10, আর 10 আর 8 18। এখন 18 সংখ্যাটা কি আমার 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যেহেতু যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয়েছে, তার মানে কি আমার এই পুরো সংখ্যাটা কি আমার 3 দ্বারা বিভাজ্য হবে। 3 6 18, তার মানে আমার কি এই সংখ্যাটা 918, এই 918 সংখ্যাটা আমার 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, আবার 6 দ্বারাও বিভাজ্য। যেহেতু 2 আর 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো এই গেল আমার 1.2 এর বিভাজ্যতার নিয়ম। তো 1.3 থেকে আমরা দুইটা দেখবো। এটা হচ্ছে কি গসাগু নির্ণয় প্রক্রিয়াটা দেখবো। গসাগু নির্ণয় প্রক্রিয়া দেখবো একটা পদ্ধতিতে, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় দেখবো, আর একটা কি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, এটা এই পদ্ধতি দেখবো। তো শুরুতেই ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগুটা করব আমরা। তো ভাগ প্রক্রিয়া গসাগু করার ক্ষেত্রে ধরো তোমার উদ্দীপকে 2টা 3টা 4টা সংখ্যা দেওয়া থাকবে। হ্যাঁ, ধরো আমরা যদি তোমাদের উদাহরণ থেকে একটা অঙ্ক নিই, একটা হচ্ছে এটা 28 48 ও 72। এখন ধরো তোমার উদ্দীপকে এই সংখ্যাগুলো দেওয়া আছে, আর তোমার গ অথবা ঘ নাম্বারে প্রশ্ন বললো যে এই সংখ্যাগুলোকে কি ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো, ভাগ প্রক্রিয়ায় এদের গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু করবে? তো প্রথমে আমরা কি করব? 2টা সংখ্যা নিব, যে কোনো 2টা সংখ্যা, চাইলে এই 2টাও নিতে পারো, অথবা 48 আর 72ও নিতে পারো। না সরি, এই 28 আর 48টা নিলে, নেওয়ার পরে কি করবে? অথবা 48 72 নিতে পারো, অথবা 28 আর 72, যে কোনো দুইটা তুমি নিতে পারো। তো আমরা ধরো 28 আর কি নিব? 48টাই নিই। ছোট 2টা সংখ্যা নিলাম। নেওয়ার পরে এখন কি করব? আমরা ভাগ করব। ভাগ প্রক্রিয়া এই ভাগ করলাম। ভাগ করার পরে এখানে কত আসে? 48 থেকে 28 গেলে 20 থাকে। তো এখন দেখো এক্ষেত্রে এটা ছিল কি আমার, এই 28 সংখ্যাটা কি ছিল আমার? 28 সংখ্যাটা ছিল আমার ভাজক। হ্যাঁ, এক্ষেত্রে 28 সংখ্যাটা আমার ভাজক, 48 ছিল কি আমার ভাজ্য। এটা হচ্ছে আমার ভাগফল, আর এটা হচ্ছে আমার কি ভাগশেষ। 20 সংখ্যাটা কি আমার ভাগশেষ। তো এই ভাগশেষটা পরবর্তীতে কি হয়ে যাবে? ভাজক হয়ে যাবে। ভাগশেষটাকে কি নিব? আমি ভাজক হিসেবে নিব। আর আগের যে ভাজক সংখ্যাটা ছিল 28, সেটাকে আমি কি করব? ভাজ্য হিসেবে নিব। বুঝছো? তো
এখন 20 কে 28 এই ভাগ করলে কত হয় আমার, একবার যায় 20, এই 8 আসছে কি এখন ভাগশেষ। এই ভাগশেষটা এখন কি হয়ে যাবে, ভাজক হিসেবে নিব, ভাগশেষটা হয়ে যাবে ভাজক। আর এর পূর্ববর্তী যে ভাজক হিসেবে কাজ করছে যে 20 সংখ্যাটা, এটা কি হয়ে যাবে এখন ভাজ্য। তো ভাজ্য হিসেবে নিলাম, নেওয়ার পরে কি দেখলাম 8, এটাই কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না আমার কি শূন্য হয়, শূন্য না হওয়া পর্যন্ত কি আমার চলতে থাকবে। তো 8, 20, এই কত হয়, 2 দিয়ে যায় 16, তো এখানে আসলো 4। তো আমি এই পাশে লিখি, তো আমরা কি পাইলাম 8, 20, 2, 16, 4, এই 4। এখন 4 সংখ্যাটা এখানে ভাগশেষ হয়েছে, যে ভাগশেষটা হয়েছে এটা এখন কি হয়ে যাবে আমার ভাজকে রূপান্তরিত হবে, অর্থাৎ এই ভাজকে রূপান্তরিত হলো। আর এই পূর্ববর্তী যে ভাজকটা ছিল সেটা আমার কি এখন ভাজ্য হিসেবে আসবে। ভাজ্য হিসেবে আসার পরে এখন 4 দুগুণা 8, 0, এই যে 0 পেয়েছি, তো হয়ে গেল। এখন আমার সর্বশেষ এটা কি ছিল আর কি, ভাজকটা কি ছিল, সর্বশেষ ভাজক ছিল আমার, এই সর্বশেষ ভাজকটা হচ্ছে আমার কি 4, সর্বশেষ ভাজক আমার 4। এখন এই 4 সংখ্যাটাকে নিয়ে আমি কি করব, আমার আরেকটা সংখ্যা বাকি রয়ে গেছে, যে এই 72 সংখ্যাটা তো বাকি রয়ে গেছে, এই 72 সংখ্যাটাকে ভাগ করব, 4 ভাগ 72। হ্যাঁ, 72কে ভাগ করার পরে এবার কি পাবো আমি, 4কে এই 4 একে 4, 2, আর 4 8 32, অর্থাৎ 4 দিয়ে আমি কি 72 সংখ্যাটাকে ভাগ করতে পারছি। তো এক্ষেত্রে আমি কি বলবো 28, 48 এবং 72, 28, 48 এবং 72-এর গসাগু কি হবে, 4 হবে, গসাগু কত 4 হবে। তো আমি আবার শুরু থেকে বলি, প্রথমে আমি যে কোনো একটা সংখ্যা নিব, যে কোনো দুইটা সংখ্যা নেব, একটাকে ভাজক হিসেবে নিব, এই আমি 28টাকে কি ছোট সংখ্যাটাকে আমি ভাজক হিসেবে নিলাম, আর তুলনামূলক এর চেয়ে বড় যেটা ছিল যে 48 সংখ্যাটা নিছি, ওইটাকে কি আমি ভাজ্য হিসেবে নিছি। ভাজ্য হিসেবে নেওয়ার পরে 28 এবার নর্মাল ভাগ করব। হ্যাঁ, ভাগ করার পরে এখানে ভাগশেষ কত পাইছি আমি, 20 পাইছিলাম, ভাগফল ভাগশেষটা আমি 20 পাইছি। এখন এই যে ভাগশেষটা এখানে এই 20 ভাগশেষটা কিসে রূপান্তরিত হবে, ভাজকে রূপান্তরিত হবে। আর পূর্বে যেটা ভাজক ছিল এই 28, এই পূর্বের ভাজকটা এখানে কি আসবে, ভাজ্য হিসেবে আসবে। এখন 28কে 20 দিয়ে ভাগ করব, এখন 28কে 20 দিয়ে ভাগ করার পরে 28 থেকে 20 গেল 8, এটা কি ছিল ভাগশেষ। 28 থেকে 20 চলে যাওয়ার পরে 20 বিয়োগ দেওয়ার পরে আমি 8 ভাগশেষটা পেলাম। এই 8 ভাগশেষটা এখন কিসে রূপান্তরিত হবে, ভাজকে রূপান্তরিত হবে। আর আগের যে ভাজকটা ছিল সেটা কি আমি ভাজ্য হিসেবে আনবো, এই 20। তারপরে আবার ভাগ করব, ভাগ করার পরে এখানে ভাগশেষ পেলাম 4। তো 4 পাওয়ার পরে এই 4 সংখ্যাটাকে কি এবার আমি ভাজক হিসেবে নিলাম। ভাজক হিসেবে নেওয়ার পরে এই যে আমার আগের যে ভাগশেষটা, যে আগের যে ভাজকটা ছিল ওইটাকে আমি কি ভাজ্য হিসেবে আনলাম, ভাজ্য। এটা হচ্ছে ভাজ্য। আগে এটা ছিল ভাজক, এখন হয়ে গেছে কি ভাজ্য। তো আর এখানে ভাগশেষ যেটা পাইছি ওটা হয়ে গেছে কি আমার ভাজক। তো এইভাবে করতে করতে আমরা সর্বশেষ 0 পর্যন্ত যাব, ভাগশেষ 0 হওয়া পর্যন্ত আমরা এটা করতে থাকব। তো সর্বশেষ যে ভাজকটা পাবো 0 হওয়ার সময় যে ভাজকটা ছিল এটা হচ্ছে আমার কি 4। এই 4 সংখ্যাটা দিয়ে কি আমি ওই যে সংখ্যাটা বাকি ছিল আমার 72 সংখ্যাটা, এই 4 সংখ্যাটা দিয়ে 72 সংখ্যাটা ভাগ যায় কি না এটা চেক করব। যদি ভাগ যায় তার মানে আমার কি 28, 48 এবং 72-এর 28, 48 এবং 72-এর গসাগু হবে কত, 4। তো এভাবে তোমরা গসাগু ভাগ প্রক্রিয়ায় গসাগুটা নির্ণয় করবে।